গঙ্গাসাগর এক মহা তীর্থস্থান। পরশনে হয় তার বৈকুণ্ঠে প্রস্থান। অর্থাৎ গঙ্গাসাগরে একবার পুণ্যস্নান করতে পারলে আর এখানে বারবার ফিরে আসতে হয় না। তাই কথায় আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এক অন্যতম তীর্থস্থান হিসেবে পরিচিত। প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় সারা পৃথিবী থেকে লক্ষাধিক লোক এই গঙ্গাসাগরে আসেন পুণ্যস্নানের উদ্দেশ্যে। তবে সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গঙ্গাসাগরের যোগাযোগ ব্যবস্থাকে অনেকটাই উন্নত করা গেছে। তাই এখানে সারা বছরই পুণ্যার্থীদের সমাগম হয়ে থাকে। ভারত সেবাশ্রম, ইসকন, লোকনাথ মিশনের মতো বিভিন্ন এনজিওরা পশ্চিমবঙ্গ সরকারের সাথে হাতে হাত মিলিয়েছে এই গঙ্গাসাগর মেলাকে সক্ষম করে তোলার জন্য। কলকাতা থেকে তিনভাবে গঙ্গাসাগর অবধি পৌঁছানো যেতে পারে: সড়কপথে, রেলপথে এবং জলপথে। প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় কলকাতা থেকে গঙ্গাসাগর পৌঁছানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার বিশেষ আয়োজন করে থাকে। কলকাতার বাবুঘাট থেকে বাসে করে নামখানা অথবা কাকদ্বীপ পৌঁছানো, সেখান থেকে ভেসেল পার হয়ে কচুবেড়িয়া পৌঁছানো এবং কচুবেড়িয়া থেকে বাসে গঙ্গাসাগর অবধি পৌঁছানোর টিকিট এবং ফিরে আসার টিকিট এই বাবুঘাটের বাস স্ট্যান্ড থেকেই পুণ্যার্থীরা সংগ্রহ করতে পারেন। 2024 সালে এই যাতায়াতের টিকিটের মূল্য ধার্য করা হয়েছিল 140 টাকা। এছাড়াও বাবুঘাটে, নামখানায় এবং কাকদ্বীপে পুণ্যার্থীদের থাকার ব্যবস্থাও করা হয়েছে। তবে রেলপথে গঙ্গাসাগর পৌঁছানোর জন্য শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানা এবং সেখান থেকে টোটো ধরে লঞ্চঘাট এসে ভেসেলে নদী পেরিয়ে কচুবেড়িয়া থেকে বাস ধরে গঙ্গাসাগর পৌঁছানো যেতে পারে। 2024 সালের পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে সপরিবারে গঙ্গা স্নান করার উদ্দেশ্যে ভোরের আলো ফোটার আগেই আমি বাড়ি থেকে যাত্রা শুরু করেছিলাম। আপনাদের সবাইকে সুপ্রভাত। আজকে ডেট 15ই জানুয়ারি 2024, মকর সংক্রান্তি। আর এখন সময় সকাল 6:45। আর আমাদের গাড়ি এসে পৌঁছেছে কুলপিতে। ডায়মন্ড হারবার পেরিয়ে আমরা যাচ্ছি গঙ্গাসাগরের দিকে। আমরা দুটো গাড়িতে এসেছি, এটা আমাদের গাড়ি, আরেকটা গাড়ি আসছে। কারণ আমার চারিপাশটা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকমভাবে কুয়াশায় পুরো ঢেকে গেছে। প্রচণ্ড কুয়াশা। তো আস্তে আস্তে ভোর হচ্ছে, তত কিন্তু কুয়াশাটা আরও ঢেকে দিচ্ছে চারিপাশটা। রাতের বেলা কিন্তু এতটা কুয়াশা বোঝা যাচ্ছিল না, কিন্তু যত আস্তে আস্তে ভোরের আলো ফুটছে চারিদিকটা কিন্তু কুয়াশার চাদরে একদম ঢেকে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে। একটা চায়ের দোকান আমরা দাঁড়িয়েছি। ট্রেন এলে কিন্তু এই ব্যাপারটাকে আপনারা এনজয় করতে পারবেন না। যদি আপনাদের এই কুয়াশাচ্ছন্ন ব্যাপারটা এনজয় করতে হয়, এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে একটু গরম চা খেতে হয়, তাহলে কিন্তু আপনাদের রোড ট্রিপ করতে হবে, গাড়িতে করে আসতে হবে নামখানা, আর সেখান থেকে আপনাদের গঙ্গা পার হয়ে পৌঁছে যেতে হবে গঙ্গাসাগরে। তবে এই ট্রিপে কিন্তু আমরা অনেকে মিলে যাচ্ছি। মোট দুটো গাড়ি আছে। এই গাড়িতে আমি, রিমার মা আর অগ্নিভ রয়েছি, আর মহেশ কাকু রয়েছে। আর আরেকটা গাড়িতে অঙ্কিতের ফ্যামিলি রয়েছে। অঙ্কিত তো পুনে চলে গেছে, অফিসে জয়েন করতে হয়েছে, ওকে ছুটি পায়নি, কিন্তু অঙ্কিতের পুরো ফ্যামিলি রয়েছে। অঙ্কিতের মা, বাবা, দিদা, বোন সবাই রয়েছে। তো ওরা কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবে। ওরা একটু পেছনে রয়েছে ওদের গাড়িটা। তো তারপরে আমরা আবার এখান থেকে একসাথে যাত্রা শুরু করব নামখানার উদ্দেশ্যে। ততক্ষণ একটু গরম গরম চা খেয়ে নেওয়া যাক, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাত পা কাঁপছে। কনকনে ঠান্ডায় মোড়া কুয়াশাচ্ছন্ন সকালে গরম চায়ের কাপে কয়েক চুমুক দিয়েই আমরা আবার রওনা হলাম নামখানার উদ্দেশ্যে। মোটামুটি মিনিট 20 একটা ব্রেক নেওয়া হলো, ওই চাটা খেলো, তারপর আমরা আবার রওনা দিলাম এখান থেকে কুলপি থেকে নামখানার উদ্দেশ্যে। এখন সময় 7:05। আশা করছি ঘন্টাখানেকের মধ্যে আমরা নামখানা পৌঁছাবো। যদি এরকমই কুয়াশা থাকে তাহলে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। যদি কুয়াশা এর থেকে বাড়ে তাহলে কিন্তু আর একটু সময় লাগতে পারে। প্রায় সকাল 8টা নাগাদ আমরা এসে পৌঁছেছিলাম নামখানা বাস স্ট্যান্ডে। তার পাশেই ছিল পার্কিং জোন। নামখানা বাস স্ট্যান্ডে তখন প্রায় লক্ষাধিক লোক অপেক্ষা করছে ভেসেলে ওঠার জন্য। অত্যন্ত কুয়াশার জন্য এবং নদীতে জলের স্তর কমে যাওয়ার জন্য ভেসেল চলাচল বন্ধ হয়ে যায়। নামখানা বাস স্ট্যান্ডের পাশেই পুণ্যার্থীদের জন্য
বেশ কয়েকটি অনুসন্ধান কেন্দ্র এবং বিনামূল্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও পার্কিং জোনের পাশেই তৈরি করা হয়েছিল প্রচুর পরিমাণে অস্থায়ী শৌচালয়। এখন সময় সকাল 8টা, তাতেও আমার চারিদিকের এই অবস্থা, মানে কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আর কুয়াশার জন্যই কিন্তু এখনো ভেসেল সার্ভিস চালু হয়নি, তাই জন্য এত লাইন, চারিদিকে লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। 4খানা লাইন আছে, আর যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেড পেরিয়ে কিন্তু এই লাইন বাইরে চলে এসেছে। তো আমাদের অন্তত পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা এখানে লাইন দিতে হবে, তার বেশি হয়তো হবে। আর তারপরে কিন্তু আমরা পৌঁছাবো ভেসেল অবধি। নামখানা বাসস্ট্যান্ডের পাশেই পুণ্যার্থীদের জন্য বানানো হয়েছিল অস্থায়ী ডরমেটরি রুম। তবে ভেসেল সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় বহু পুণ্যার্থীকে খোলা আকাশের নিচেই রাত কাটাতে হয়েছিল। পুণ্যার্থীদের ভিড় সামলাতে পুলিশ বাহিনীকেও হিমশিম খেয়ে যেতে হয়েছিল। পার্কিং জোনে গাড়ি রেখে আমরাও তৈরি হয়ে নিয়েছিলাম লাইনে দাঁড়ানোর জন্য। প্রত্যেক মুহূর্তে কাতারে কাতারে লোক এসে জমা হচ্ছিল ভেসেলের লাইনে, তবে লাইন এগোচ্ছিল না। প্রায় 9:30 নাগাদ অবশেষে ভেসেল সার্ভিস চালু হলো। অ্যানাউন্সমেন্ট হতেই চরম বিশৃঙ্খলার সৃষ্টি হলো। যে যেখান থেকে পারছিল লাইনে ঢোকার চেষ্টা করছিল। রাজ্য সরকারের তরফ থেকে পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে জলের ব্যবস্থা করা হয়েছিল। নামখানা বাসস্ট্যান্ড থেকে ভেসেল অবধি প্রায় 2 কিলোমিটার রাস্তা আমাদের লাইন দিয়ে পেরোতে হয়েছিল। এতে আমাদের 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছিল। প্রায় দুপুর 1:30 নাগাদ আমরা 1 নম্বর জেটি ঘাটের কাছে এসে পৌঁছেছিলাম। এখন সময় দুপুর 1:30, তো 5 ঘন্টা ধরে লাইন দিয়ে আমরা এসে পৌঁছেছি জেটি নম্বর 1 ঘাটে। শরীরের অবস্থা খারাপ, একদম খাওয়া দাওয়া কিছু হয়নি। এখান থেকে জেটি পার হয়ে কচুবেড়িয়া যাব, কচুবেড়িয়া থেকে আবার বাস ধরতে হবে। জানি না ওখানে বাস কখন পাবো, খুব খারাপ অবস্থা, প্রচণ্ড ভিড়। দেখা যাক কখন পৌঁছাই। সামনেই জেটি ঘাট, কিন্তু এত ভিড়, লাইন এগোচ্ছেই না। সবাই রয়েছে। 1 নম্বর জেটি ঘাটের পাশেই টিকিট কাউন্টারে নামখানা থেকে কচুবেড়িয়া পৌঁছানোর এবং কচুবেড়িয়া থেকে নামখানায় ফিরে আসার টিকিট পাওয়া যাচ্ছিল। নদীর ওপাশে যাওয়া এবং ফিরে আসার জন্য মোট টিকিটের মূল্য ছিল 80 টাকা জন প্রতি। 1 নম্বর জেটি ঘাটের সামনে প্রায় 45 মিনিট অপেক্ষা করার পর অবশেষে আমরা একটা ছোট জেটিতে ওঠার সুযোগ পেয়েছিলাম। বড় ভেসেলের লোক সংখ্যা 1500 হয়ে থাকলেও ছোট জেটির লোক সংখ্যা 200-র বেশি ছিল না, তাই এত ভিড়ের মধ্যে জেটির মধ্যে দাঁড়িয়ে থাকাও খুব কষ্টকর হচ্ছিল। 1 নম্বর জেটি ঘাট থেকে জেটি ছাড়তেই পুণ্যার্থীদের মন উচ্ছ্বাসে ভরে উঠল। একদিকে পৌষ সংক্রান্তির দিন গঙ্গাসাগরে গিয়ে পুণ্য স্নানের আনন্দ, আরেকদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করার অবসান। উত্তরকাশীর গোমুখ থেকে উৎপত্তি এবং তারপর প্রায় 1400 কিলোমিটারের দূরত্ব পেরিয়ে মা গঙ্গা এসে মিশেছে সাগরে। গঙ্গাসাগরের পৌঁছানোর উদ্দেশ্যে আমাদের লঞ্চ এগিয়ে চলেছিল গঙ্গাবক্ষ দিয়ে। প্রত্যেক বছর শীতের মরশুমে প্রচুর সাইবেরিয়ান পাখি এসে ভিড় জমায় এই গঙ্গাসাগর। নামখানা থেকে জেটিতে করে কচুবেড়িয়া পৌঁছাতে আমাদের জেটির সময় লেগেছিল প্রায় 30 মিনিট। সময় তখন প্রায় 3টে।
লক্ষ লক্ষ পুণ্যার্থী স্নান সেরে ফেরার অপেক্ষায় ছিল কচুবেড়িয়া ঘাটেও। তাই আমাদেরকে জেটিতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছিল। অবশেষে বিকেল 4টে নাগাদ আমাদের জেটি এসে দাঁড়িয়েছিল কচুবেড়িয়া ঘাটের 5 নম্বর গেটে। অবশেষে আমরা 4টের সময় এসে পৌঁছেছি কচুবেড়িয়ার 5 নম্বর জেটি ঘাটে। আর এখনো এখান থেকে বাস অথবা একটা ম্যাজিক গাড়ি ধরে যাব গঙ্গাসাগরে, গিয়ে স্নান করবো, তারপরে ওখানে আশ্রমে খাওয়া দাওয়া করবো, তারপর আবার ফিরে আসবো। না, আগেও একবার এসেছিলাম, কিন্তু এই পরিমাণ ভিড় কিন্তু কখনো দেখিনি। যদি আপনারা গঙ্গাসাগর মেলার দিন, মানে মকর সংক্রান্তির দিন অ্যাকচুয়ালি যদি আপনারা আসেন, তাহলে সেরকম মেন্টাল প্রিপারেশন নিয়ে আসবেন। যদি কুয়াশা খুব বেশি থাকে তাহলে কিন্তু জেটি ছাড়তে দেরি হয়। আর এরকমভাবে অবস্থাটা হয়। সকাল 8:30 থেকে এখন মোটামুটি 4টে বাজে, এখনো পৌঁছাতে পারিনি, আরো আধ ঘন্টা লাগবে। জেটিঘাট থেকে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে আমরা পৌঁছেছিলাম কচুবেড়িয়া বাস স্ট্যান্ডে। কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে গঙ্গাসাগরের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে বাস, প্রিপেড ট্যাক্সি অথবা ম্যাজিক গাড়িতে গঙ্গাসাগর পৌঁছানো যেতে পারে। তবে প্রচণ্ড ভিড়ে বাসে উঠতে না পেরে এবং প্রিপেড ট্যাক্সিও না পেয়ে আমরা একটা রিজার্ভ গাড়ি বুক করেছিলাম। আমাদের ভাড়া পড়েছিল 1200 টাকা। ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা আর্টিকা রিজার্ভ করেছি, আমাদের খরচ পড়েছে 1200 টাকা। প্রিপেড স্ট্যান্ড ছিল এখানে, কিন্তু প্রিপেড স্ট্যান্ডে গাড়ি ছিল না, তাই আমরা প্রিপেডের গাড়ি নিতে পারি না। অলরেডি এখন 4:30 বাজে, মানে আর 1 ঘন্টা পরেই অন্ধকার হয়ে যাবে, আমাদের স্নানটা করতে হবে। তাই জন্য আমরা এই গাড়িটাই নিয়েছি। আমি ছাড়া বাকি সবারই গঙ্গাসাগরে প্রথমবার আসা, তাই খিদে আর শরীরের সমস্ত ক্লান্তিকে উপেক্ষা করে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে গঙ্গা স্নান করে কপিল মুনির দর্শন করা এবং মনের সমস্ত পাপকে মুছে ফেলার বিশ্বাস নিয়ে আমরা সবাই এগিয়ে চলেছিলাম গঙ্গাসাগরের দিকে। অবশেষে বিকেল 4:30 সময় আমরা এসে পৌঁছেছিলাম লোকনাথ মিশনে। অন্যান্য এনজিওদের মতো লোকনাথ মিশনের স্বেচ্ছাসেবকরাও পুণ্যার্থীদের দিকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই গঙ্গাসাগর মেলা। লোকনাথ মিশনে পুণ্যার্থীদের জন্য ভান্ডারার ব্যবস্থা করা হয়েছিল। লোকনাথ মিশনের স্বেচ্ছাসেবকরা গঙ্গাসাগর মেলার প্রায় 5 দিন আগেই গঙ্গাসাগরে এসে উপস্থিত হন এবং রাজ্য সরকারের সাথে হাতে হাত মিলিয়ে এই গঙ্গাসাগর মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার কাজে যুক্ত হয়ে যান। তো অবশেষে আমরা এসে পৌঁছেছি গঙ্গাসাগরে। লোকনাথ মিশনে আমরা জিনিসপত্র রেখেছি এবং একটু খাওয়া দাওয়া করেছি, করে এখন আমরা যাচ্ছি সাগরে স্নান করতে। তো এখন সময় হচ্ছে 6:25, সন্ধ্যে 7টা অবধি স্নান করার যে তিথিটা আছে, আর মোটামুটি 35 মিনিট সময় আছে, তার মধ্যে গিয়ে আমাদের স্নানটা সারতে হবে। ভ্যানে করে এখান থেকে যাচ্ছি, 3 চাকার ভ্যান, 3টে ভ্যান আমরা নিয়েছি, মোট 8 জন আছি আমরা। কুয়াশার জন্য কিন্তু 6টার সময় আবার ভেসেল চালানো বন্ধ করে দেওয়া হয়েছে। প্রচুর লোক এখানে অপেক্ষা করছেন, যেতে পারছেন না। ঘাটেও প্রচুর লোক দাঁড়িয়ে আছেন, এখানেও দাঁড়িয়ে আছেন। যতক্ষণ না কুয়াশা ছড়বে ততক্ষণ কিন্তু ভেসেল চালানো যাবে না। 2024 সালের মকর সংক্রান্তির এই পুণ্যতিথিতে কিন্তু আজকে প্রায় 15 লাখ লোক সাগরে এসেছেন এবং স্নান করেছেন। এখনও প্রচুর লোক এখানে অপেক্ষা করছেন স্নান করে ফিরে যাওয়ার জন্য। তবে যতক্ষণ না ভেসেল চালু হচ্ছে ততক্ষণ কিন্তু কেউ ফিরে যেতে পারবেন না। গঙ্গাসাগর মেলা 2024-এ স্নানের জন্য মোট 6টি করিডোর বানানো হয়েছিল। কপিল মুনির আশ্রমের কাছে গেট নাম্বার 1 ছিল এবং বাস স্ট্যান্ড ও হেলিপ্যাডের পাশে গেট নাম্বার 6 ছিল। গেট নাম্বার 1, 2 এবং 3-এ প্রচণ্ড ভিড় থাকায় গেট নাম্বার 6 দিয়ে আমরা স্নানের জন্য সাগরের দিকে এগিয়ে চলেছিলাম। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের থাকার জন্য হোগলা পাতা দিয়ে প্রচুর পরিমাণে অস্থায়ী ঘর বানানো হয়েছিল। তবে ভেসেল সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় প্রচুর পুণ্যার্থী গঙ্গাসাগরেই আটকে পড়ে এবং খোলা আকাশের নিচেই তাদের রাত কাটাতে হয়েছিল। এই অস্থায়ী ঘরের ভাড়া 100 টাকা
এবং 200 টাকা ধার্য করা হয়েছিল। অস্থায়ী ঘর এবং অস্থায়ী শৌচালয়ের পাশাপাশি প্রচুর পরিমাণে অস্থায়ী শাওয়ারেরও ব্যবস্থা করা হয়েছিল। মা গঙ্গাকে পুজো করার জন্য বিভিন্ন জায়গায় প্রসাদ ও বিভিন্ন পূজার সামগ্রী বিক্রি হচ্ছিল। সন্ধে 6:45 নাগাদ আমরা সমুদ্র সৈকতে এসে পৌঁছেছিলাম। গঙ্গাসাগরের সমুদ্র সৈকত অন্যান্য সমুদ্র সৈকতের থেকে একেবারেই আলাদা। সূর্যাস্ত হওয়ার পর কনকনে ঠান্ডা এবং কুয়াশা দুই বেশ বেড়ে গেছিল। তবে মা গঙ্গার টানে দূর দূরান্ত থেকে ছুটে আসা পুণ্যার্থীদের মনের বিশ্বাস কিন্তু তখনও অটুট ছিল। বালির সাথে কালো মাটি মিশে সমুদ্র সৈকতের বেশিরভাগ জায়গায় কালো হয়ে গেছিল। জলের স্তর কমে যাওয়ায় সাগরের ঢেউ কিন্তু খুব ছোট হয়ে গেছিল এবং এই জলে ডুব দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। কপিল মুনির আশ্রম থেকে বেশ অনেকটা দূরত্ব হওয়ায় 6 নম্বর করিডোর তুলনামূলকভাবে ফাঁকা ছিল, তাই আমাদের স্নান করতে খুব একটা অসুবিধা হয়নি। তবে বহু পুণ্যার্থী গঙ্গা স্নান এবং পুজো শেষ করার পর প্লাস্টিক এবং অন্যান্য পূজার সামগ্রী সমুদ্র সৈকতেই রেখে চলে যাচ্ছিল। এর ফলে সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় প্রচুর আবর্জনা জমা হচ্ছিল। বিভিন্ন এনজিও স্বেচ্ছাসেবকরা সেই সমস্ত আবর্জনা পরিষ্কার করে সমুদ্র সৈকতকে পরিষ্কার রাখার আপ্রাণ চেষ্টা করছিল। সমুদ্র সৈকতের প্রত্যেকটি করিডোরে মহিলাদের জন্য অস্থায়ী চেঞ্জিং রুম বানানো হয়েছিল। সমুদ্র সৈকতে পুণ্যার্থীদের দেখাশোনা এবং দুর্ঘটনা এড়ানোর জন্য ইন্ডিয়ান কোস্ট গার্ডরাও উপস্থিত ছিল। সন্ধ্যে 7:30 নাগাদ সমুদ্র সৈকতের 6 নম্বর করিডোর থেকে আমরা আবার রওনা দিলাম লোকনাথ মিশনের উদ্দেশ্যে। সারাদিন প্রায় 8 ঘন্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বাকিদেরকে লোকনাথ মিশনে রেখে আমি আবার রওনা দিলাম কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে। লোকনাথ মিশনের তরফ থেকে নাগা সাধুদের জন্য ভান্ডারের ব্যবস্থা করা হয়েছিল। গঙ্গা স্নানের পর কপিল মুনি, সাগর রাজা এবং মা গঙ্গার দর্শন করতে এবং নাগা সাধুদেরকে ভান্ডারা দিতে, তাই লোকনাথ মিশনের স্বেচ্ছাসেবকদের সাথে আমিও এগিয়ে চললাম কপিল মুনি আশ্রমের দিকে। পুণ্যার্থীদের অজস্র ভিড় পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছেছিলাম কপিল মুনির মন্দিরের সামনে এবং দর্শন পেয়েছিলাম কপিল মুনি, মা গঙ্গা এবং সাগর রাজা। সৌভাগ্যক্রমে সেই সময়ই কপিল মুনির মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছিল। সেই সন্ধ্যা আরতি দেখে মন মুগ্ধ হয়ে গেছিল। প্রায় 8 ঘন্টা সময় ধরে সেই সন্ধ্যা আরতি দেখে তারপর আমরা এগিয়ে গেছিলাম মন্দিরের ডান দিকে থাকা নাগা সাধুদের দিকে।
আমরা প্রায় রাত 8:30 নাগাদ কপিলমুনির আশ্রম থেকে ফিরে এসেছিলাম লোকনাথ মন্দিরে। লোকনাথ মিশনের মন মুগ্ধ করা পরিবেশে আমরা সবাই দারুণ আনন্দ করেছিলাম এবং উপভোগ করেছিলাম প্রত্যেকটা মুহূর্তকে। লোকনাথ মিশনেও পুণ্যার্থীদের জন্য ভান্ডারার ব্যবস্থা করা হয়েছিল। ভান্ডারা শেষ হওয়ার পর রাতের খাবার খেয়ে আমরা সেই রাত্রিরে লোকনাথ মিশনেই শুয়ে পড়েছিলাম। কচুয়ার লোকনাথ মিশনের সহযোগিতায় গঙ্গাসাগরে এই এনজিওটি তৈরি করা হয়েছে। মিশনের স্বেচ্ছাসেবকরাই এই এনজিওটি পরিচালনা করে থাকে। সময় তখন সকাল 7টা। ঘুম থেকে উঠেই পৌঁছে গেলাম লোকনাথ বাবার সামনে। বেশ কিছুক্ষণ প্রার্থনা করার পরে কানে ভেসে এলো পুণ্যার্থীদের শোরগোল। সারা রাত ভেসেল সার্ভিস চালু থাকলেও ভোরের আলো ফোটার সাথে সাথে কুয়াশার জন্য ভেসেল সার্ভিস আবার বন্ধ হয়ে গেছে। বহু পুণ্যার্থীকে রাত কাটাতে হয়েছে খোলা আকাশের নিচে। সেই কথা ভেবে নিজেকে বেশ সৌভাগ্যবানই মনে হচ্ছিল। সবাইকে সুপ্রভাত। সময় এখন সকাল 9:25। আজকে 16ই জানুয়ারি 2024। লোকনাথ মিশন থেকে ব্রেকফাস্ট করে এখন আমরা বেরোচ্ছি আবার সাগরের উদ্দেশ্যে। দুটো টোটো ভাড়া করা হয়েছে, তাতে করেই যাবো। কালকে রাতে আমি তো গেছিলাম কপিলমুনি আশ্রমে আরতি দেখে এসেছি, কিন্তু বাকিরা যায়নি। বাকিদেরকে নিয়ে এখন যাচ্ছি আমরা কপিলমুনির আশ্রমে। সেখানে একটু দেখবো যদি পুজো দেওয়া যায়, পুজো দিয়ে তারপর আমরা ফিরে আসবো মিশনে, আর তারপর আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। সকাল 10টা নাগাদ আমরা এসে পৌঁছালাম কপিলমুনির মন্দিরের সামনে। সেখানেই পুজোর সামগ্রী বিক্রি হচ্ছিল। 30 টাকা, 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা দামের ডালা ছিল। এখানে মন্দিরের সামনেই প্রসাদ বিক্রি হচ্ছে 30 টাকা, 50 টাকা, 100 টাকা করে। তো সেখান থেকেই একটা প্রসাদ নিয়েছি, আর তার সাথে ব্যাগও দিয়ে দিচ্ছে। তো এটা দিয়ে পুজো দেবো। মন্দিরের সামনে তখনও প্রচুর ভিড়। মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুরের দর্শন করা এবং পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীরা প্রচুর ভিড় জমিয়েছে মন্দিরের সামনে। 1 নম্বর এবং 2 নম্বর করিডোরে স্নান করে অনেকেই সোজাসুজি পৌঁছে যাচ্ছে কপিলমুনির মন্দিরের সামনে ঠাকুরের দর্শন করতে এবং পুজো দিতে। আমরাও মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুরের দর্শন করলাম এবং পুজো দিলাম, এবং বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আবার মন্দির থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম লোকনাথ মিশনের উদ্দেশ্যে। লোকনাথ মিশন থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ডে। সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা বাস পেয়েছিলাম কোচবেড়িয়া বাস স্ট্যান্ডের জন্য। ঘড়ির কাঁটা তখন 12টা পেরিয়েছে, তবে পুণ্যার্থীদের ভিড় কিন্তু তখনও শেষ হয়নি। একের পর এক বাস এসে দাঁড়াচ্ছে গঙ্গাসাগরের বাস স্ট্যান্ডে, আর কয়েক মুহূর্তের মধ্যেই সেই সমস্ত বাস ভর্তি হয়ে যাচ্ছে। গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে কোচবিড়িয়া বাস স্ট্যান্ডের 32 কিলোমিটারের দূরত্ব পেরোতে আমাদের সময় লেগেছিল প্রায় 45 মিনিট এবং ভাড়া পড়েছিল 35 টাকা। কোচবিড়িয়া বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে হেঁটে আমরা 2 নম্বর জেটিঘাটে পৌঁছেছিলাম। জলের স্তর বেড়ে যাওয়ায় ফেরার সময় আমরা বড় ভেসেল পেয়েছিলাম, যার নাম ছিল এমডি বুলবুল।
এই ভেসেলে যাত্রীদের নিয়ন্ত্রণ করার জন্য ড্রোনেরও ব্যবস্থা আছে। এই বড় ভেসেলে একবারে 1500 বেশি লোক নদীর এপার থেকে ওপারে পৌঁছে যেতে পারে। গঙ্গাসাগর মেলায় সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ছুটে আসে পুণ্য স্নানের আশা নিয়ে। সে এক অন্যরকম অভিজ্ঞতা, যা হয়তো বলে বোঝানো সম্ভব। তবে আমার অভিজ্ঞতা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে পুণ্যতীর্থ গঙ্গাসাগর থেকে ফেরার সময় একটা কথা আমার কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছিল। কেন বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার।